এর মধ্য দিয়ে আমাদের সেনাবাহিনীকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে কিনা, তাদেরকে যুদ্ধে জড়িয়ে ফেলার একটা ষড়যন্ত্র থেকে এবং একই সঙ্গে আমাদের সেনাপ্রধানকে যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার বাইরে রেখে সব কিছু করা হচ্ছে কিনা সে প্রশ্ন উঠছে। ঢাকার বুকে আওয়ামী লীগের বিশাল সমাবেশ সরকার বুঝতেই পারল না। বিভিন্ন জায়গায় ওই সমাবেশেরই আওয়ামী লীগের স্লোগান হয়েছে এবং সেখানে 60 থেকে 70% আওয়ামী লীগের লোক ছিল ওই সমাবেশে। আওয়ামী লীগকে কিভাবে ঠেকাবেন? আর কোনো পথ অবশিষ্ট আছে? বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কি প্রকৃতপক্ষে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছেন? যেটি মূলত শেখ হাসিনা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে মার্কিনীরা বা পশ্চিমারা বিশেষ করে বাংলাদেশে একটি তাদের সামরিক ঘাঁটি করতে চাচ্ছে তাদের আধিপত্য বিস্তার করার জন্য। এই প্রসঙ্গে তিনি বলেন যে আমি দেশ বিক্রি করে বা দেশের কোনো সীমা বিক্রি করে আমি ক্ষমতায় থাকতে চাই না। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে রীতিমতো হুমকি দিলেন। কি হুমকি দিলেন হাসনাত আব্দুল্লাহ? হঠাৎ করে প্রফেসর ইউনূসকে হুমকি দিলেন কেন? প্রফেসর ইউনূস কি এমন করলেন? আওয়ামী লীগের পক্ষে কি কোনো কর্মকাণ্ড করলেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আজকে সার্জিস যে ঘটনা ঘটিয়েছে সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকেই বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস রেড লাইন ক্রস করছেন। তেমন কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তোমরা দৌড়ে নামাই দিবা? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা রেড লাইন ক্রস করেছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এই লেখাটি পোস্ট করেন। বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বিপদের মুখে ফেলে দিচ্ছেন এবং বাংলাদেশ সেনাপ্রধান এই ওয়াকারুজ্জামানকে নিয়ে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা এবং তাকে নিয়ে বাজে মন্তব্য এবং গুজব ছড়াচ্ছেন অনেকেই। এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরার চেষ্টা করব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ গোপন তথ্য থাকতেছে আজকের ভিডিওতে, যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, এ কথা তো সত্য, দেশের সবাইকে অন্ধকারে রেখে মিয়ানমারে রাখাইনকে করিডোর দেওয়া হচ্ছে। রাখাইনকে তো নয়, যুক্তরাষ্ট্রকে করিডোর দেওয়া হচ্ছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের বিশেষ ইচ্ছে অনুযায়ী। এবং এর মধ্য দিয়ে আমাদের সেনাবাহিনীকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে কিনা, তাদেরকে যুদ্ধে জড়িয়ে ফেলার একটা ষড়যন্ত্র থেকে এবং একই সঙ্গে আমাদের সেনাপ্রধানকে যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার বাইরে রেখে সব কিছু করা হচ্ছে কিনা সে প্রশ্ন উঠছে। এ বিষয়ে আমি পরে কথা বলবো। শুধু এটুকু বলে রাখি প্রথমে যে বিশ্বে যেসব জায়গায় যুদ্ধ চলমান সেসব জায়গায় মানবিক সহায়তার নামে যে করিডোর দেওয়া হয়েছে তা আর মানবিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, যুদ্ধে জড়িয়ে পড়েছে সেই সব রাষ্ট্র। এবং যদি আমরা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের কথা উল্লেখ করি, ভারত তো করিডোর দিয়েছিল আমাদেরকে, তাই না? আমাদের যে প্রায় 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিলেন, ভারত করিডোর দিয়েছিল, বিভিন্ন অঞ্চল দিয়ে মানুষ সেখানে চলে যেতে পেরেছিল, বা ভারত মানবিক সহায়তা পাঠাচ্ছিল, ভারত যুদ্ধেও সহায়তা করেছে। এই যে ভারতে যে মানবিক কাজগুলো, ভারত তো যুদ্ধে জড়িয়ে পড়েছে। কেন পড়েছিল? তার স্বার্থ ছিল। কিন্তু আমাদের কি স্বার্থ এখানে? যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কিছু শর্ত দেওয়া হয়েছে, সেই শর্ত সম্পর্কেও যা জানা যাচ্ছে আমি এখনই বলছি। তার চেয়েও বড় কথা যে এমন প্যাসেজের জন্য এই যে মানবিক সহায়তার নামে যে নিরাপদ করিডোর, এটির জন্য বঙ্গোপসাগর সিতোয়ে মংডুর উপরের দিক দিয়ে রুট রয়েছে, খোলা আছে। সেই সব জায়গাকে মানবিক রুট হিসেবে ব্যবহার না করে বা প্রস্তাব না দিয়ে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশকে বেছে নেওয়া হচ্ছে, এই প্রশ্ন তুলেছেন খোদ মিয়ানমারের সিতোয়েতে বাংলাদেশ মিশনের সাবেক প্রধান নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম। তিনি বিবিসিকে এই কথা বলছিলেন। এখন কথা হচ্ছে যে করিডোর দিলেও তাতে রাখাইনে যে বেসামরিক নাগরিকেরা অসহায় অবস্থায় রয়েছেন তাদের হাতে পৌঁছাবে? তার কারণ
সেখানে যারা দখল করে আছেন সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা, তাদের জন্য সব ধরনের পথ বন্ধ করে দিয়েছে মিয়ানমার জান্তা। তো জান্তা সরকার তাদের জন্য সব রুট বন্ধ করে দেওয়ার পরে এখন যেই সহায়তাগুলো বাংলাদেশের মাধ্যমে যাবে, বাংলাদেশের করিডোর হিসেবে ব্যবহার করে, সেগুলো কি সেই বেসামরিক নাগরিকদের হাতে পৌঁছাবে, নাকি আরাকান আর্মির দখলেই তা যাবে? অথবা সরাসরি বললে, এর আগে তো বলেছে যে আসলে মানবিক সহায়তার নামে কী যাবে? যুদ্ধাস্ত্র, গোলাবারুদ, অস্ত্র সরঞ্জাম। যাক, এখন বিষয় হচ্ছে যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গত রোববার সচিবালয়ের সাংবাদিকদের সামনে বলছিলেন যে নীতিগতভাবে সরকার সিদ্ধান্ত নিয়েছে রাখাইনে করিডোর দেবে বাংলাদেশ। তো সেই সিদ্ধান্ত নেওয়া হলেও কিছু শর্ত বাংলাদেশ দিয়েছে। প্রশ্ন উঠছিল, আমি নিজেও প্রশ্ন করেছি, কি সেই সব গোপন শর্ত? মজার বিষয় হচ্ছে এখন সরকারের পক্ষ থেকে যে শর্তগুলোর কথা ছড়ানো হচ্ছে, কোনো গণমাধ্যমে এসেছে, এগুলো আমাদের কাছে একেবারেই অবিশ্বাস্য, আর যদি সত্যও হয় তাহলেও হাস্যকর। সরকার যে শর্তগুলো দিয়েছে তার মধ্যে সহায়ক পরিবেশ, বৈষম্যহীন এবং শর্তহীনভাবে সবাইকে ত্রাণ বিতরণের উপর জোর দেওয়া হয়েছে। সহায়ক পরিবেশ বলতে কি বোঝানো হয়েছে? ত্রাণ পরিবহন এবং বিতরণের জন্য রাখাইনের সহায়ক পরিবেশ তৈরি না হলে ত্রাণ সরবরাহ ব্যাহত হতে পারে। এর জন্য যুদ্ধ বিরতি বা এমন একটি অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন যেখানে বাংলাদেশ থেকে জাতিসংঘের মাধ্যমে ত্রাণ বিতরণ ও বিতরণ ব্যবস্থায় কোনো ধরনের বিরূপ প্রভাব ফেলবে না। আর বৈষম্যহীন ত্রাণ বিতরণ বলতে কী বুঝিয়েছে? যে রাখাইনে আরাকানি, রোহিঙ্গা ও অন্যান্য জাতিগত যে সংখ্যালঘু জনগোষ্ঠী রয়েছে সবাইকে যেন ত্রাণ বিতরণ করা হয়, বৈষম্যহীন ত্রাণ বিতরণ। আর কি বলা হয়েছে? শর্তহীন ত্রাণ বিতরণ। এতে কি বলা হচ্ছে? ত্রাণ বিতরণের সময় কোনো ধরনের শর্ত আরোপ করা যাবে না, অর্থাৎ কোনো ধরনের কাজ করলে বা না করলে বিতরণ করা হবে বা অন্য কোনো ধরনের শর্ত আরোপ করা যাবে না। ওইখানে সবাই ত্রাণ পাচ্ছে কি পাচ্ছে না এটা তো জাতিসংঘের বিষয়, এবং যেই উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্র আসছে তার বিষয়। বাংলাদেশের এরকম মহান উদার না হলেও চলবে, এই মুহূর্তে অবশ্যই চলবে, বাংলাদেশের দেখার দরকার নেই। আর এগুলো বাংলাদেশ দেখে কি করবে? এগুলো তো লোক দেখানো শর্ত। সরকারের পক্ষ থেকে এগুলো সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল কোনো ব্যক্তি নিজের রেফারেন্সের কথাগুলো বলেনি, তবে কোনো না কোনো গণমাধ্যমে এগুলো তোলা হচ্ছে যে এই শর্ত দিয়েছে। এই শর্ত দিয়ে আমাদের লাভ কি? বরং আমরা দেখব আমাদের নিরাপত্তার ঝুঁকি কোথায় রয়েছে, আমাদের জাতীয় নিরাপত্তা কোথায় বিঘ্নিত হচ্ছে, আমাদের যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা। এবং এমনিতেই এই যে রুটটি, যেখান থেকে বাংলাদেশের টেকনাফ দিয়ে যে করিডোর দেওয়া হবে, যে কথাবার্তা চলছে, সেই রুটটি মিয়ানমারের অবৈধ অস্ত্র এবং যে বিপুল পরিমাণ মাদক সেখানে উৎপাদন করা হয় তা চোরাচালানের জন্য আন্তঃসীমান্ত হিসেবে ব্যবহৃত হয়। যদি করিডোর দেওয়া হয় তাহলে খুব সহজে এইসব অস্ত্র এবং মাদক বিভিন্ন জায়গায় চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করা হবে। খুব স্বাভাবিক এগুলা। এবং সবচেয়ে বড় কথা যে আলোচনাটি এসেছে যে মিয়ানমারের মানবিক সহায়তা দেওয়া হবে রাখাইন অঞ্চলে। মিয়ানমারের সামরিক সরকার বা যেই রাখাইন অঞ্চলে যাবে, সেই রাখাইন যাদের দখলে আরাকান আর্মি এবং সেখানে আরও যারা প্রভাব বিস্তার করে আছে অন্যান্য যেসব সশস্ত্র গোষ্ঠী রয়েছে, তাদের ঐকমত্যের ভিত্তি থেকেই এই করিডোরটা দেওয়া হচ্ছে। তার চেয়ে বড় কথা, যেটি প্রথমে বলছিলাম যে আমাদের সবাইকে অন্ধকারে রেখে সরকার কেন একাই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বাংলাদেশ আরেকটি গাজা হোক, তা আমরা চাই না, এবং সবেমাত্র কথা বলা শুরু করেছে। আমরা চাই বিএনপির মতো প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের অধিকার থেকে তারা এই বাংলাদেশের স্টেক হোল্ডার হিসেবে যেন সরকারের কাছে জবাবদিহিতে চায়। আর একটি অনির্বাচিত সরকার কোন দুঃসাহসে সবার সঙ্গে পরামর্শ ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নেয়, নীতিগত সিদ্ধান্ত নেয়। তার চেয়েও বড় কথা, যেহেতু এটি জাতীয় নিরাপত্তার ইস্যু, সেখানে সেনাবাহিনীর সঙ্গে কি আলোচনা করা হয়েছে, সেনা প্রধানের মতামত নেওয়া হয়েছে। আমার ব্যক্তিগত ধারণা সেনাবাহিনী এই ধরনের কোনো ইতিবাচক সিদ্ধান্ত বা তাদের মানসিকতার কথা জানায়নি। এটি আমি বিশ্বাস করি। তার কারণ এই বাংলাদেশ প্রক্সি ওয়ারের মধ্যে যাচ্ছে। চীন, রাশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র যা করতে চাইছে, বারবার আবারও বলি, আপনাদেরকে মনে করিয়ে দিই, তারা তাদের বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করার জন্য এটি করছে।
মিয়ানমারের চীনের আধিপত্য ঠেকানোর জন্য, মিয়ানমারের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিজের কবজায় নেওয়ার জন্য এইসব করছে। আরাকান আর্মিকে এবং আরও কিছু সশস্ত্র গোষ্ঠীকে তারা শক্তিশালী করে মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করিয়ে তাদের অনুগত করে রাখতে, একেবারে স্পষ্ট। অতএব সেই জায়গায় আমাদের সেনাবাহিনীকে কেন বিপদের মুখে ফেলা হচ্ছে, কেন বাংলাদেশকে বিপদের মুখে ফেলা হচ্ছে, এবং খুব সহজ হিসাবে একটু দিই, যেহেতু বিষয়টি জাতীয় নিরাপত্তার বিষয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হলো বিদেশি একজন বিদেশি পাসপোর্টধারী ব্যক্তি ডক্টর খলিলুর রহমানকে। কি কারণে? আমাদের হিসাবগুলো খুব সহজেই মেলানো যায় যে প্রশ্নগুলো উঠছে। অতএব সরকার, একটি অনির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার এরকম ভয়ঙ্কর একটি সিদ্ধান্ত কোনো অবস্থাতেই নিতে পারে না। তার স্বার্থটি কি? তার স্বার্থ আগেই বলেছি, মার্কিন সার্টিফিকেট পাওয়া, ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য, স্পষ্টভাবে বলতে চাই। নচেত এরকম ঝুঁকিপূর্ণ একটি সিদ্ধান্ত, বাংলাদেশ বিরোধী একটি সিদ্ধান্ত কোনো অবস্থা। শেষ পর্যন্ত মুহতারাম মুফতি হারুন ইজহার সাহেব কি জামাত শিবিরের কাছে ক্ষমা চাইল? হ্যাঁ, হারুন ইজহারের একটা বক্তব্য এসেছে। সেই বক্তব্যটা হারুন ইজহার সাহেবের কনসেন্টের ভিত্তিতে পরিকল্পিতভাবে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে, একটা ফোন আলাপ, যার মধ্য দিয়ে হারুন ইজহার সাহেব স্পষ্টভাবে সমালোচনা করতে গিয়ে লিমিট ক্রস করায়, জামাত শিবিরের শানে অযাচিত শব্দ প্রয়োগে, মুনাফেক বা আরো এর চাইতেও জঘন্য কিছু শব্দ ব্যবহার করেছেন। এজন্য কার্যত ক্ষমা চেয়েছে। হারুন ইজহারকে ধন্যবাদ জানাই, এবং আমি এই আহ্বানে জানিয়েছিলাম সমালোচনা করেন, কিন্তু এই শব্দগুলো প্রত্যাহার করতে হবে। এটা সমালোচনার কোনো পদ্ধতি নয়, একজন আলেম হিসেবে এটা হয় না। আপনি অনেক ক্ষেত্রে জামাতের এই কাজকে মুনাফিকি বলাটা জায়েজ হয়তো, কিন্তু এটা লিমিট ক্রস। তো দর্শক, এটা নিয়ে এই সন্তোষ শর্মার ঘটনা নিয়ে, জামাত ইসলামের প্রোগ্রামে সন্তোষ শর্মা নিয়ে শেষ পর্যন্ত একটা সুন্দর সমাপ্তি হলো। এমনকি পিনাকি ভট্টাচার্য তো নিজেকে গুটিয়ে নিয়েছেন আগেই, জামাত বিরোধিতা থেকে সরে এসেছেন একটা পোস্ট দিয়ে। আর ইলিয়াস অনেক বাড়াবাড়ি করেছিলেন, কিন্তু ইলিয়াস সাহেবও শেষ পর্যন্ত চুপসে গেছে। জামাতও কার্যত ক্ষমাই চেয়েছে। একটা সুন্দর ফিনিশিং হলো। হারুন ইজহার, ইলিয়াস, পিনাকি, এমনকি জামাত শিবির সবাই এখন আগের জায়গায় ফিরে আসছে। একটা সুন্দর সমাধান। আমি ইমপ্রেসড। আমরা এটাই চেয়েছিলাম। দর্শক, একটা ভিডিও আমাদের কাছে এসেছে, ভিডিওর উপরে লেখা, আমি জামাতকে আল্লাহর জন্য ভালোবাসি, হারুন ইজহার। সেখানে জনাব মুফতি হারুন ইজহার সাহেব প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন নামের একজন লোকের সাথে কথা বলছেন। সেখানে তিনি বলছেন যে না, সন্তোষ শর্মা যে ঘটনা, জামাতকে আরো সচেতন থাকতে হবে। আর আমি যে শব্দগুলো প্রয়োগ করেছি, আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি। জামাতকে ভালোবাসি, তারাও মজলুম, আমরাও মজলুম, আমরা ঐক্য চাই, নানান কথাবার্তা বলেছেন। এবং এই দুঃখ প্রকাশ শব্দটা আছে, এর মানে ক্ষমা চেয়েছেন। জামাতকে যে মুনাফিক বা এই টাইপের কথা, বা শফিকুল ইসলাম মাসুদ সম্পর্কে যে অযাচিত মন্তব্য করেছিলেন, এই বক্তব্য মূলত হারুন ইজহার সাহেব প্রত্যাহার করেছেন। আর এরই সাথে আরেকটা ঘটনা ঘটেছে, যেটা এই ঘটনার ফিনিশিংয়ে আরো চমৎকার প্রভাব রেখেছে, এবং মানুষ এখন প্রশংসা করছে একে অপরের। জামাত শিবির হারুন ইজহারের প্রশংসা করছে, হারুন ইজহার জামাত শিবির প্রশংসা করছে। ইলিয়াস সাহেবও সুর নরম করেছে। তো দর্শক, এবং ক্ষমা চাইবেন প্রয়োজনে, একথাও বলছেন ইলিয়াস। তবে ইলিয়াস যে ক্ষমা চাইবেন, সেই শর্তটা আমি পূরণ করে দিচ্ছি। জনাব হারুন ইজহার এবং চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামীর আমির বীর চট্টলার সিংহ পুরুষ জননেতা শাহজাহান চৌধুরী, আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি তিনি আগামী দিনে জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হবেন। মহানগর আমিরদের মধ্যে বর্তমানে সবচেয়ে যোগ্য, এবং মহানগরী থেকে তিনি খুব শীঘ্রই কেন্দ্রে চলে আসবেন। জনাব শাহজাহান চৌধুরীর সাথে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে হারুন ইজহারের, যে বৈঠকে শাহজাহান চৌধুরী এবং হারুন ইজহার চাচা ভাতিজার মতো সম্পর্ক।
একে অপরকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছে এবং একে অপরের প্রশংসা করতে দেখা গিয়েছে, এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটবে না, বরং তাদের জায়গায় মৌলিক মিলের জায়গাগুলো তুলে ধরা হয়েছে। এই বৈঠক এবং বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং হারুন ইজাহারের সাথে জামাত শিবিরের দূরত্ব ঘোচাতে এই ছবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো দর্শক, এবার আসি যে হারুন ইজাহার কেন এত নরম হয়ে গেল, এই বিশ্লেষণটা একটু করি। দেখেন, যেভাবেই হোক না কেন উভয় পক্ষই নরম হয়েছে। জামাতের পক্ষ থেকে কিছু গান্ডু এটাকে ডিফেন্ড করতেন যে না, ঠিক হয়েছে সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়ে, কিন্তু জামাতের কোনো গুরুত্বপূর্ণ কেউ বা মেধাবী কেউ ওটাকে ডিফেন্ড করেনি। জামাতের লোকজন ওভারঅল এটাকে দুঃখ প্রকাশ করে আসে যে কাজটা ঠিক হয়নি, ভুলে হয়েছে। জামাতের চিন্তাশীল রোকন কিংবা দায়িত্বশীলরা এটাই বলে আসছিল যে এটা একটা ভুল, কিন্তু এই কারণে যে আমরা দিল্লির দালাল বা রয়ের এজেন্ট, বিষয়টা এরকম নয়, এটা একটা ভুল, সবাই ভুল বলে আসে। আর কিছু গান্ডু বলে আসছিল না এটা ঠিক আছে, জামাত ভুল করে নাই। যাই হোক, এখানে এখন জামাত ভুল করলো। জামাত একটা সুসংগঠিত বড় সংগঠন, জামাতের পক্ষে গালি দেওয়ার লোকের অভাব নেই। এখন এত বড় সংগঠন হয়েছে, যারা জামাত করে না বা জামাত যাদেরকে গণে না তারাও জামাতের পক্ষ হয়ে গালি দিবে, এরকম একটা সংগঠনে পরিণত হয়েছে, এত বড় হয়েছে। অতএব সেই হারুন ইজাহার যদি ইনসাফও করে থাকেন, ইনসাফ ভিত্তিক সমালোচনা করে থাকেন, যদিও তিনি লিমিট ক্রস করেছিলেন, তারপরও হারুন ইজাহারের বিরুদ্ধে জামাত শিবির অনেকে লাগবে, এটা স্বাভাবিক। এখন যেটা ঘটেছে, হারুন ইজাহার সাহেব সন্তোষ শর্মা ইস্যুতে জামাতের সমালোচনা করতে যে হারুন ইজাহার নিজেই বেকায়দায় পড়তে যাচ্ছিলেন। হারুন ইজাহারের অনুমতি নিয়ে কে অমিত শাহের সাথে বৈঠক করেছে, হারুন ইজাহারের র কানেকশন, ভারত কানেকশন, তার জঙ্গি কানেকশন ইত্যাদি ইত্যাদি, এগুলো সামনে আসছে, এতে হারুন ইজাহার চরমভাবে বিতর্কিত হচ্ছিলেন। দেখছিলেন যে না, এই অবস্থা খারাপ, হারুন ইজাহার তার নিজের অবস্থান হারাচ্ছেন। সব মিলে হারুন ইজাহার সাহেব নরম হয়েছেন। আর যেহেতু বিষয়টা জামাত ভুল করেছে, এতে কোনো সন্দেহ নাই, জামাত তো আগেই নরম হয়েছে। তো সব মিলে ভাই ভাই দ্বন্দ্ব কি দরকার, সবাই কাছাকাছি এসে একে অপরকে জড়িয়ে ধরল, এটা একটা বিষয়। তো দর্শক, জামাত তো ডক্টর রেজাউল করিম দুঃখ প্রকাশ করেছেন, জামাত ইসলামী গণপরিষদ সদস্য, এরপর তো আর কোনো কথা থাকে না, তিনি স্পষ্ট দুঃখ প্রকাশ করেছেন। আর আমি একটা কথা স্পষ্ট বলেছি যে এটা ইলিয়াস সাহেব এই শর্ত দিয়েছেন, আমি এটা আগেই বলেছি যে আমি দায়িত্ব নিয়ে বলছি, অনেকের সাথে কথা বলে বলছি, কোনো দিন কখনো সন্তোষ শর্মাকে জামাত ইসলামীর কোনো প্রোগ্রামে আর দেখা যাবে না, এটা গ্রান্টিড। অতএব ইলিয়াস এখন পুরোপুরি থামতে পারেন। তো মোটের উপরে জামাত এই পরিবেশ তৈরি করেছে। এখন জামাত একটা সংগঠন, এটা একটা মিস্টেক। এই জায়গায় জামাতের একজন কর্মপরিষদ সদস্য দুঃখ প্রকাশ করেছে, জামাতের শত শত রোপণ দুঃখ প্রকাশ করেছে। তো এখান থেকে তাদের অফিসের স্টেটমেন্ট দিয়ে দুঃখ প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। একই সাথে ব্যক্তি টু ব্যক্তি ধরে ধরে সমাধান করারও কিছু নেই। তো জামাত যা করেছে, যে সমাধান দিয়েছে, একজন ব্যক্তি দুঃখ প্রকাশ করেছেন, আরো শত শত রোপণ দুঃখ প্রকাশ করেছে, এবং তারা বিভিন্নভাবে বুঝিয়ে দিচ্ছেন না এই সন্তোষ শর্মাকে আর কোনোদিন দাওয়াত দেওয়া হবে না। সন্তোষ শর্মার সাথে জামাত বা শিবির সভাপতি সন্তোষ শর্মার সাথে অতি আবেগী হয়ে হ্যান্ডশেক করার জন্য দুঃখ প্রকাশ করেছেন, যে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে আমি সরি, আমি তাকে চিনতাম না। তো এরপরে আর কি সমাধান, এরপরে আর কি দুঃখ প্রকাশ করবে, মানে সমাধান হয়ে গেছে। ওভারঅল এটা একটা সুন্দর ফিনিশিং। আমরা আবারও দেখবো হারুন ইজাহার, জামাত শিবির, ইলিয়াস পিনাকি এরা একযোগে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, রয়ের এজেন্টদের বিরুদ্ধে লড়াই করবে। সন্তোষ শর্মা ইস্যু ইজ ওভার। এজন্য দর্শক, একটা কথা আবার একটু মনে করে দিচ্ছিলাম, যে কথাটা আমি এই সংক্রান্ত আলোচনা বেশ কয়েকবার বলেছিলাম, যে ইলিয়াস পিনাকি কখনো জামাতের শত্রু না। অতএব ইলিয়াস পিনাকি কি বলেছে এটা নিয়ে রিয়াক্ট করার কিছু, এটা জামাতের রাজনীতির জন্য কোনো থ্রেট না। জামাতের রাজনীতি হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, সেখানে ইলিয়াস পিনাকি জামাতের বন্ধু। অতএব তাদেরকে শত্রু বানিয়ে গালি দিয়ে জামাত নিজেদের ক্ষতি করছে, জামাতের অনেক লোক, এটা ঠিক হচ্ছে না। ইলিয়াস পিনাকি, জামাত, হারুন ইজাহার এরা একই লাইনে কাজ করছে এবং করবে, করা দরকার, এটাই রাজনীতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের অর্থনীতির জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাসযোগ্যতা স্থাপন করা, দেশের ভিতরে এবং দেশের বাইরে। বিনিয়োগের একটা পরিবেশ তৈরি করা, এবং মানুষের কাছে যে সঞ্চিত অর্থ রয়েছে আমাদের দেশে, সে যে কোনো একটা ব্যবসায় সেটা বিনিয়োগ করবে, শিল্প কলকারখানা স্থাপন করবে, দোকান দেবে। এই
বিষয়গুলোর জন্য সবচেয়ে বেশি দরকার হলো একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা। সেটি নেই। ফলে গত 7-8 মাসে নতুন করে বিনিয়োগ, সেটি বৃহত্তর পরিসরে হোক বা ছোট পরিসরে হোক, এটা হয়নি। এমনকি শেখ হাসিনার জামানাতে যে মুরগির খামারগুলো ছিল, গরুর খামারগুলো ছিল, এটি সেই জুলাই আগস্ট বিপ্লবের পরে অনেকগুলো প্রান্তিক লেভেলের খামারিদের, যারা আওয়ামী লীগপন্থী খামারি, এদের সংখ্যা হাজার হাজার। এদের গরু ছাগল যেভাবে লুটপাট হয়েছে, যেভাবে এনে গাবতলীতে বিক্রি করা হয়েছে, এর ফলে কত হাজার খামারির যে জীবন নষ্ট হয়ে গেছে, এটার তথ্য আমাদের কাছে নেই। বিকল্পভাবে আবার এই জমানাতে গত 7 মাসে ছোট ছোট মুরগির খামার বা গরুর খামার এরকম হয়েছে, কতটা হয়েছে তারও তথ্য নেই। কিন্তু এখানে একটা বিরাট ঘাটতি রয়ে গেছে। ফলে আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী, সেখানে কর্মসংস্থান নেই, বেকারত্ব বেড়েছে, দারিদ্রতা চারিদিক থেকে ধেয়ে আসছে। এর ফলে সমাজে যে অপরাধ করার প্রবণতা বেড়ে গেছে, অপরাধের সংখ্যা বেড়ে গেছে এবং অপরাধগুলো ক্রমশ নির্মম এবং নিষ্ঠুর হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে রাষ্ট্রীয় বাহিনী বা রাষ্ট্রীয় সংস্থা, এদের প্রতি যে মানুষের একটা ভয় ছিল সেটা নেই। অপরাধীরা এখন আর আগের মতো ভয় পাচ্ছে না। 2 নম্বর হলো অপরাধীরা কুকর্ম করতে গিয়ে যে একেবারে ডাকাতের মনে যে হৃদয় ছিল, ধর্ষকদের মধ্যে যে বিবেক ছিল, সেটা রহিত হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে একটা ঘটনা জানেন যে পটুয়াখালী জেলাতে একজন এই শহীদ, মানে আমাদের এই জুলাই আগস্ট বিপ্লবের একজন শহীদ, তার কন্যা ধর্ষিতা হয়েছেন। 17 দিন তিনি ঘুরেছেন বিচারের জন্য। রাষ্ট্র এগিয়ে যায়নি, এগোতে পারেনি। আর ধর্ষকদের যে দাপট, ওটা এতটা বেশি বেড়ে গিয়েছিল, ফলে সেই কন্যাটি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। আর সেই কন্যার আত্মহত্যা উপলক্ষে এই যারা জুলাই আগস্ট বিপ্লবের নেতা, তারা আবার পটুয়াখালীতে গেছেন। যাওয়ার সময় তারা যেভাবে ঠাট্টা মশকরা, মানে হাসি তামসা করছিলেন, যেগুলো ভিডিও ফুটেজ রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। অবস্থার দৃষ্টি মনে হচ্ছিল তারা জিয়াফত খাওয়ার জন্য যাচ্ছেন অথবা বিয়ে শাদী খাওয়ার জন্য সেখানে যাচ্ছেন। তো এই যে একটা মানসিক বৈকল্য, অর্থাৎ যারা একটা অনুষ্ঠানে যাচ্ছেন, সেই নেতাদের মধ্যে সেই মানসিক বৈকল্য, যেখানে তাদের ড্রেস কোড, পোশাক, হাঁটা চলা, কথাবার্তা, যেহেতু সবসময় তাদেরকে ভিডিওর মধ্যে রাখা হচ্ছে, তো তাদের ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত, এই বোধটা তাদের মধ্যে এখন আর আসেনি, ব্যাকুল হয়ে গেছেন। শুধু তাই নয়, তাদের নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও এই পোপের অন্ত্যেষ্টিক্রিয়াতে গেলেন রোমে। তো একটা মৃত্যু অনুষ্ঠান, ফিউনারাল যেটাকে বলা হয়, সেখানে উনি কালো পোশাক পরে গেছেন, শোক জানাতে গেছেন, কিন্তু সবার সাথে তার যে ছবি, অ্যাজ ইট ইজ মনে হয় যেন তিনি বিয়ে বাড়িতে গেছেন। সে কি হাসি, চাঁদের হাসি। তো তিনি যেভাবে হাসছেন, তার কর্মীরাও হাসছে, তার দলের লোকজনও হাসছে। আর ওদিকে ধর্ষিতা, তিনি কবরে গেছেন, আর পোপ তো অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে তিনিও মহাধাম, মানে পৃথিবী থেকে একেবারে তার যে গন্তব্য অনন্তলোকে তিনি চলে গেছেন। এখন পোপের মতো আর এই ধর্ষিতার মতো অন্য হাজার হাজার মানুষ এখন এই ইহলোক ত্যাগ করে মৃত্যু কামনা করছে। এর কারণ হলো দারিদ্রতা ধেয়ে আসছে, অভাব ধেয়ে আসছে, এবং সমাজে বিচার পাওয়ার মতো কোনো জায়গা নেই। এমনকি যারা বিচার বিভাগে আছে, তারা এই সময়টিতে যতটা অসহায় হয়ে পড়েছেন, পেশকার থেকে শুরু করে বিচারক পর্যন্ত, এমন ঘটনা ইতিপূর্বে ঘটেনি। ফলে কি হলো, এই জুলাই আগস্ট বিপ্লবের পরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে মানুষের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের মূল বিষয় ছিল ইউনূস ম্যাজিক।
তাকে ঘিরে মানুষের স্বপ্ন ছিল, আশা ছিল, সব কিছু এখন বুমেরাং হয়ে গেছে। 2 নম্বর হলো তার একেবারে আশেপাশে যারা লোকজন ছিলেন তারাও তিনি যতটা না বড় তার চেয়ে আরো 100 গুণ বড় করে তাকে প্রদর্শন করানো হয়েছে। তিনি ক্ষমতা এলে IMF শেখ হাসিনার জমানার চাইতে আরো বেশি টাকা দেবে। তিনি বাংলাদেশে আছেন, বিশ্ব ব্যাংক, ADB, IDB, জাইকা 2 হাতে টাকা দেবে। তিনি ক্ষমতায় আছেন, পশ্চিমারা, ইউরোপ এবং আমেরিকার লোকরা 2 হাতে এখানে ইনভেস্ট করবে, বাংলাদেশে দুধের নহর প্রবাহিত হবে। এরকম যে একটা ভাইব, এটা এখন একেবারে রীতিমতো বুমেরাং হয়ে পড়েছে। এবং সেই বুমেরাংয়ের উপর একটা রীতিমতো কুঠারাঘাত হলো IMF এর যে একটা কিস্তি, 4র্থ কিস্তি এবং 3য় কিস্তি বা 4র্থ কিস্তি, যেটি ডিসেম্বর মাসে ছাড় হওয়ার কথা ছিল, এটা ডিসেম্বর মাসে হয়নি এবং জুন মাসে হচ্ছে না, ফলে 2টো কিস্তি একই সঙ্গে আটকে গেল। এবং এখানে IMF এর যে কর্তা ব্যক্তি যিনি ছিলেন, আমি ওইভাবে আসলে স্ক্রিপ্ট দেখে বলি না, তো এগুলো নামগুলো টু দি পয়েন্ট আমি বলতে পারছি না, যিনি এই বাংলাদেশ থেকে যারা গেছেন, গভর্নর, অর্থ উপদেষ্টা, তাদের সাথে বৈঠক করার জন্য লুৎফে সিদ্দিকী, মানে তারা এত সুন্দর করে ইংরেজি বলেন, তারা সবাই বিশ্ব ব্যাংকে কাজ করেছেন, ওয়ার্ল্ড ব্যাংকে তাদের রেকর্ড পরিমাণ বন্ধুবান্ধব রয়েছে। তো কাজেই তারা আশা করেছিলেন যে আরও ভালো কিছু হবে, কিন্তু দেখা গেল যে সংবাদ সম্মেলন করে IMF এর যারা কর্তা ব্যক্তি তারা বলে দিলেন যে আমরা এখনো পর্যন্ত সমঝোতায় পৌঁছাতে পারিনি। মানে ডিসেম্বরে যেটা দেওয়ার কথা ছিল সেটা তো হবেই না, জুনে যেটা দেওয়ার কথা ছিল সেটাও হবে না আপাতত। এর মধ্যে সমস্যা দেখা দিয়েছে। অথচ শেখ হাসিনার জমানাতে যখন এই IMF এর ঋণ চাওয়া হলো, তখন আসলে IMF এর ঋণ শেখ হাসিনার জন্য দরকার ছিল না, কিন্তু প্রচণ্ড রকম একটা বিশ্বাস এবং আস্থার সংকটে পড়ে গিয়েছিল বাংলাদেশ। ঋণ, বাংলাদেশের ঋণ মানটা একেবারে পারফেকশনে ছিল, কোনো বৈদেশিক দায় দেনা ওইভাবে ডিফল্ট হয়নি। প্রাইভেট সেক্টরে কিছু এলসির পেমেন্ট আটকে গিয়েছিল দুর্বল ব্যাংকগুলোর কারণে, বাংলাদেশের ব্যাংকগুলোর কারণে নয়। যেমন ধরুন এসালামের ব্যাংকগুলো কিংবা অন্য যে ব্যাংকগুলো থেকে প্রচুর পরিমাণ টাকা নেওয়া হয়েছে, এটা ওই ব্যাংকগুলোর সমস্যা ছিল, কিন্তু ডলারের ক্রাইসিস ছিল না, কেন্দ্রীয় ব্যাংকের কোনো সমস্যা ছিল না। এরকম প্রাইভেট সেক্টরে যে সমস্যাটা তৈরি হয়ে গিয়েছিল, আস্থার সংকট, ফলে বাংলাদেশের কোনো এলসি, ব্যাংকের এলসি, এমনকি সোনালী ব্যাংকের এলসি, তারাও বিদেশি যে ব্যাংকগুলো গ্রহণ করছিল না তৃতীয় পক্ষের অ্যাড কনফার্মেশন ছাড়া। অর্থাৎ যদি বাংলাদেশের ফার্স্ট সিকিউরিটি ব্যাংক টাকা না দেয়, তাহলে তৃতীয় একটি ব্যাংক, যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, HSBC ব্যাংক, আমেরিকান সিটি ব্যাংক NA বা নেদারল্যান্ডের ABN AMRO, এরকম অনেকগুলো ইন্টারন্যাশনাল ব্যাংক রয়েছে যারা থার্ড পার্টি গ্যারান্টার হিসেবে কাজ করে। তো শেখ হাসিনার জমানার শেষ 6 মাসে এরকম থার্ড পার্টি গ্যারান্টারের সংখ্যা বেড়ে গিয়েছিল এবং অনেকগুলো পেমেন্ট ব্যাকলগে পড়ে গিয়েছিল। এটাই ছিল সমস্যা। কিন্তু সরকারি যে পেমেন্টগুলো, অর্থাৎ রাষ্ট্র যে পেমেন্টগুলো করছিল, তার একটা পেমেন্টও ওরকম কিন্তু ভাবে ব্যাড পেমেন্ট হয়নি। শুধুমাত্র বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কিছু পেমেন্ট এখানে আটকে ছিল, যেটি ম্যানেজ করা হয়েছিল। তো ওই অবস্থাতে আন্তর্জাতিক অঙ্গনে একটি বিশ্বাসযোগ্যতা আনার জন্য আওয়ামী লীগের IMF এর লোন দরকার ছিল, যে এই দেশের সব কিছু স্বাভাবিক হচ্ছে। তো যখন IMF এর লোকজন এলো, আমরা যারা আওয়ামী বিদ্বেষী ছিলাম অনেকে জানতাম এই ঘটনা, যে আওয়ামী লীগের এই বিষয়গুলো ফাইলপত্র ওকে আছে, কিন্তু আমরা বললাম যে আওয়ামী লীগ $10 বিলিয়ন চুরি করে নিয়ে গেছে। অর্থাৎ IMF বলছে যে তোমার অ্যাকচুয়াল রিজার্ভ হলো $22 বিলিয়ন, আওয়ামী লীগ বলছে যে না, আমার 32 বিলিয়ন বা আরও 30 বিলিয়ন ডলার। তো এখন দেখুন, এই আহসান এস মনসুর বর্তমান গভর্নর, তিনি বলছেন যে আওয়ামী লীগের সেই হিসাবটা ঠিক আছে, মানে আমাদের যে অ্যাকচুয়াল যেটা আছে, আওয়ামী লীগ যেটা হিসাবটা দেখিয়েছিল, এর মধ্যে কোনো মানে গলদ নেই, এটা এখন বলছে। কিন্তু আমরা এখন বিশ্বাস করছি এবং এটা আমাদের করতেই হবে, কিন্তু আমরা ওই জমানাতে জানতাম বা বিশ্বাস করতাম, কিন্তু আমরা আওয়ামী লীগকে 12টা বাজানোর জন্য ওই কথাগুলো আমি ইউটিউবে আমিও বলেছি যে এই আওয়ামী লীগ এভাবে $10 বিলিয়ন হিসাব দিতে পারছে না। আর যারা
বাংলাদেশের বাইরে তারা তো বলছে যে এই $10 বিলিয়ন জয় চুরি করে নিয়ে গেছে, রেহানা চুরি করে নিয়ে গেছে, অমুক চুরি করে নিয়ে গেছে, শেষ এই $10 বিলিয়ন এই ঘটনা। তারপর আওয়ামী লীগের এই $20 বিলিয়ন এখন আছে, তার দেনা আছে $100 বিলিয়ন, $80 বিলিয়ন, এরকম কথাবার্তা আমরা কিন্তু বানিয়ে বানিয়ে বলেছি ওই সময়টাতে। তো এর ফলে কি হলো, প্রাইভেট সেক্টরে আমাদের বাংলাদেশে আওয়ামী লীগের জমানার শেষ 1 বছর কোনো বিনিয়োগ হয়নি, ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট এবং লোকাল ইনভেস্টমেন্ট হয়নি, কিন্তু ওটাকে পরিসংখ্যান ব্যুরো বড় করে দেখিয়েছে যে না ঠিকঠাক মতো হয়েছে, আমরা এগুলো সমালোচনা করেছি। তো এই যে বিষয়গুলো যখন চলছিল তখন IMF এর লোন যখন তাদের জন্য অপরিহার্য হয়ে গেল, তারা আসলো, আমি তারপরে জাকিব রিয়া অন্যান্য যারা আছেন, তা আমরা বললাম পূবের চাঁদ পশ্চিমে উঠে যেতে পারে, আওয়ামী লীগ এই মানে পাবে না, IMF এর লোন পাবে না। কিন্তু দেখা গেল খুব দ্রুততম সময়ে, কারণ ওই সময়টাতে 3টি দেশ অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান এবং কলম্বো মানে শ্রীলঙ্কা, তারা এই IMF পিছে পিছে ঘুরছিল এবং বাংলাদেশের মানে ঝড়ের গতিতে, বিদ্যুতের গতিতে বাংলাদেশের লোন IMF স্যাংশন করে। আনবিলিভেবল, বিকজ তখন বাইডেন প্রশাসন অ্যাবসলিউটলি শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু IMF সব কিছু দিল এবং পরবর্তীতে তারা 2টো কিস্তি ছাড় করলো। 3য় কিস্তি ছাড় করতে গিয়ে তারা দেখা গেল মানে নর্মাল যা পাবে তার চেয়ে আরও বেশি টাকা তারা দিয়ে দিল, একেবারে পতনের আগ পর্যন্ত। এখন সেখানে মানে এই যে আওয়ামী লীগের যে রাজনীতি, তাদের যে অর্থনীতি, তাদের যে রেখে যাওয়া সহায় সম্পদ, এখন ইচ্ছে করলেও আদানি সম্পর্কে এখন হাইকোর্টে রিপোর্ট দিতে হচ্ছে বা বলতে হচ্ছে সব কিছু পারফেক্ট। তাহলে কি করেছে? আমরা বলেছি 26 লাখ লোক ভারতীয় কাজ করে, এখন কই 26 লাখ তো দূরের কথা, 2,60,000 লোককে আপনি খুঁজে বের করেন তো বাংলাদেশ থেকে কোথায় কোথায় ভারতীয় আছে। এই যে রাজনীতিগুলো, এটা আমরা যে আওয়ামী বিরোধী একটা প্রচার এবং প্রোপাগান্ডা করেছিলাম, আর দ্বিতীয়ত এই প্রোপাগান্ডার অ্যাগেনস্টে দেবদূত হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা যেভাবে তুলে ধরেছিলাম, এটা এখন এই সময়টাতে এসে পুরোটাই বুমেরাং হয়ে গেছে। এবং এখন আমাদের অর্থনৈতিক সংকট আগের যে কোনো সময়ের চেয়ে বেশি, আর এটা দূর করার জন্য যদি আমাদের অভ্যন্তরীণভাবে যে ফ্লো রয়েছে, অর্থাৎ যেভাবে রেমিটেন্স আসছে, যেভাবে এক্সপোর্টের টাকা আসছে, যেভাবে আমাদের একটা স্ট্যাবল অবস্থায় যাকে বলা হয় ফরেন রিজার্ভ রয়েছে, IMF এর টাকা না হলেও সমস্যা নেই, কিন্তু বিদেশে যে গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য এই লাইন অফ ক্রেডিট IMF এর, এটা আমাদের একেবারে ভাত মাছ না খেলে, আমরা ডেইলি খাবার না খেলে যেভাবে মরে যাব, ওইরকম আমাদের একটা অবস্থা তৈরি হবে। ঠিক সেই জায়গাটাতে IMF একটা বাড়ি দিয়ে দিল। ফলে কি হলো, এই সমস্যাটা ওয়ার্ল্ড ব্যাংকে যাবে, ADB-তে যাবে, জাইকাতে যাবে এবং প্রাইভেট ব্যাংকগুলোতে যাবে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে সামাল দেবেন, তার যারা সমর্থক রয়েছেন তারা কীভাবে সামাল দেবেন। ফলে ইউনূসকে নিয়ে আমাদের যে একটা ম্যাজিক ছিল, ইউনূস ম্যাজিকে সব কিছু মানে যাকে বলে বাংলাদেশ সোনায় সোহাগা হয়ে যাবে, এটা এখন মানে যে বুমেরাং হতে চলেছে, তার প্রথম এই কুঠারাঘাতটা IMF এর মাধ্যমে হলো। দেখা যাক সামনের দিনগুলো আল্লাহ কীভাবে আমাদেরকে অতিবাহিত করার সুযোগ দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, বাংলাদেশ সেনাপ্রধানকে কি বিপদের মুখে ফেলাচ্ছেন বা বাংলাদেশের সেনাবাহিনীকে কি বিপদের মুখে ফেলাচ্ছেন, এইবার এই বিষয় নিয়ে যে আপনারা একটি আলোচনা দেখলেন, এইবার এই বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।